আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। গুমের মামলায় র্যাবের ৩ ডিজিসহ যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। আওয়ামী লীগের দীর্ঘ শাসন আমলে বিরোধী দল ও মতের লোকদের গুম করে র্যাবের টাস্কফোর্স ইন্টারগেশন টিএফআই সেল ও জয়েন্ট ইন্টারগেশন সেন্টার জেআইসি বন্দি রেখে নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে ২ মামলায় আন্তর্জাতিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই ২ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান করে ৩০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে পুলিশের সাবেক আইজিপি বেনজিরের নাম রয়েছে সর্বপ্রথমে। এরপর যারা এসব অপরাধে যুক্ত তাদেরকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তাদেরকে পৃথিবীর যে প্রান্তেই পাওয়া যাবে সেখান থেকে আটক করতে পুলিশ ইন্টারপোলে রেড নোটিশ জারি করবে। এরপর জানাবো ৪৭তম বিসিএস এর পিলিতে অনিয়ম, পরীক্ষার্থীদের আলটিমেটাম। ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়ম, প্রশ্নের ভুল এবং অসঙ্গতির অভিযোগ এনে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসিকে আগামী ৩ দিনের মধ্যে জবাব দিতে আহ্বান জানিয়েছে পরীক্ষার্থীরা, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এদিকে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার উৎস ফেসবুক, বললেন প্রেস সচিব। দেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত প্রায় সব সহিংসতার মূল উৎস হিসেবে ফেসবুককে দায়ী করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। আজ প্রেস সচিব বিষয়টি নিশ্চিত করেছেন। জানাবো চাকসু নির্বাচনে ছাত্রদলের ৮ দফা ইশতেহার ঘোষণা, শিবিরের ৩৩ দফা ইশতেহার ঘোষণা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে ৮ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল। একই সঙ্গে এই ৮ দফায় ৬৯টি সংস্থার প্রস্তাবনা তুলে ধরা হয়েছে। এবং সর্বশেষ জানাবো ট্যালকম পাউডারে ক্যান্সার সৃষ্টি, জনসন অ্যান্ড জনসনকে $৯৬৬ মিলিয়ন জরিমানা। জনসন অ্যান্ড জনসনের উৎপাদিত টেলিকম পাউডার ক্যান্সার সৃষ্টি করে এমন অভিযোগে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি জুরি কোম্পানিকে দোষী সাব্যস্ত করে $৯৬৬ মিলিয়ন ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। ক্যালিফোর্নিয়ার বাসিন্দা মেমুর ২০২১ সালে ক্যান্সারে মারা যান। তিনি জনসনের পণ্য ব্যবহার করে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন বলে জানা গেছে। এরপরই তার পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। গুমের মামলায় র্যাবের ৩ ডিজিসহ যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। শুরুতে সাবেক আইজিপি বেনজির আহমেদ, প্রথম সারিতে র্যাবের সাবেক ডিজি এম খুরশিদ হোসেন, হারুনুর রশিদ, আনোয়ার লতিফ খান, লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাশেম, দ্বিতীয় সারিতে ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম, তোফায়েল মোস্তফা সারোয়ার, র্যাব কর্মকর্তা একেএম আজাদ, লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম, তৃতীয় সারিতে ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসান, মাহবুব আলম, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল। আওয়ামী লীগের শীর্ষ শাসন আমলে বিরোধী দল ও মতের লোকদের গুম করে র্যাবের টাস্কফোর্স ইন্টারগেশন টিএফআই সেল ও জয়েন্ট ইন্টারগেশন সেন্টার জেআইসি বন্দি রেখে নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে ২ মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই ২ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান করে ৩০ জনকে আসামি করা হয়েছে। বুধবার ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এই অভিযোগ আমলে নেয়। একই সঙ্গে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এই ঘটনার পরই তাদেরকে আটক করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে। বিশেষ করে বেনজিরের মতো যেসব কর্মকর্তারা বিদেশে পলাতক রয়েছে তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে আটক করে তারপর দেশে ফেরত আনা হবে এবং যারা অন্যান্য দলে রয়েছে তাদেরকেও আটক করে ফেরত আনা হবে।
৪৭তম বিসিএসের পিলিতে অনিয়ম পরীক্ষার্থীদের আলটিমেটাম। ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়ম প্রশ্নের ভুল এবং অসঙ্গতির অভিযোগ এনে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি আগামী ৩ দিনের মধ্যে জবাব দিতে আহ্বান জানিয়েছে পরীক্ষার্থীরা। অন্যথায় পিএসসির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তারা। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে সব দাবি জানান পরীক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৪৭তম বিসিএস পরীক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জালাল আহমেদ। উপস্থিত ছিলেন জীবন আহমেদ অভি, রাজীব আবু সালে প্রমুখ। জালাল আহমেদ গত ১৯ সেপ্টেম্বর সারা দেশে অনুষ্ঠিত ৪৭তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র এতটাই জটিল ও সময়সাপেক্ষ ছিল যে প্রশ্ন বুঝতে গিয়ে ২ ঘণ্টা লেগে যায়। সঠিকভাবে উত্তর দিতে পারা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। সময় ও বিষয়বস্তু ভারসাম্য রক্ষা করে প্রশ্ন তৈরি করা উচিত ছিল। তিনি আরও অভিযোগ করেছেন, প্রশ্নপত্রে একাধিক ভুল ও অসঙ্গতি ছিল। সেট ১-এর ১৪৬ নম্বর প্রশ্নে কম্পিউটার প্রসেসরের ক্লক স্পিড 4.00 গিগাহার্টজ হলে ক্লক সাইকেল টাইম কত? এই প্রশ্নের সঠিক উত্তর ০.25 ন্যানোসেকেন্ড হলেও তা কোনো অপশনই ছিল না। আবার ১১০ নম্বর প্রশ্নে ইরানের ফোর্দো পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রে কোন প্রদেশে অবস্থিত তা জানতে চাওয়া হলে সঠিক উত্তর কম অপশনগুলোতে অনুপস্থিত ছিল। ডাবল উত্তর সংবলিত প্রশ্নের অভিযোগও তোলেন তিনি। উদাহরণ হিসেবে তিনি বলেন, স্যাট ১-এর ১২০ নম্বর প্রশ্নে কোন দেশটি ওপেক এর সদস্য নয় জানতে চাওয়া হয়েছে, যেখানে দুটি উত্তরই সঠিক হতে পারে। ইন্দোনেশিয়া এবং বাংলাদেশ এই দুটি দেশের একটিও ওপেকের সদস্য রাষ্ট্র নয়। একাধিক উত্তর হতে পারে এমন প্রশ্ন ছিল প্রায় ১৫ থেকে ১৬টি। এছাড়াও খুলনায় বিভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা। এভাবে চলতে পারে না, পিএসসিকে অবশ্যই এর কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে বলে তারা জানিয়েছেন। সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার উৎস ফেসবুক, বললেন প্রেস সচিব। দেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত প্রায় সব সহিংসতার মূল উৎস হিসেবে ফেসবুককে দায়ী করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম আজ। তিনি বলেছেন, ফেসবুকের মাধ্যমে বিশেষ করে সংখ্যালঘুদের সম্পর্কে মিথ্যা ও প্রোপাগান্ডা ছড়ানো হয়। তাই সবাইকে আহ্বান জানিয়েছেন ফেসবুকের সংবাদগুলো যেন কেউ বিশ্বাস না করে। ফেসবুকের মাধ্যমে যে সহিংসতা ছড়ানো হয় বিষয়গুলো সামনে এনে তিনি বলেছেন, এই ধরনের সহিংসতা যেন ছড়ানো না হয় সে ব্যাপারে সবাইকে একযোগে কাজ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকারকে আহ্বান জানাবো, ফেসবুকের বিষয়টি যেন সরকার খুবই গুরুত্ব সহকারে দেখে, যাতে ফেসবুক থেকে কেউ ধর্ম সম্পর্কে কেউ কোনো ধরনের খারাপ কোনো কিছু সৃষ্টি করতে না পারে, সেজন্য অবশ্যই কাজ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখছেন বলে জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার এই বিষয়গুলো দেখছেন এবং আগামীতে এ বিষয়গুলো নিয়ে তিনি সরকার প্রধান কাজ করবেন। চাকসু নির্বাচনে ছাত্রদলের ৮ দফা ইশতেহার ঘোষণা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে ৮ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদলের শিক্ষার্থীরা। তারা জানিয়েছে, আমরা ক্ষমতা আসলে যে যে বিষয়গুলো অগ্রাধিকার দেব সেই সব বিষয়গুলো তারা সামনে এনে তাদের এই ইশতেহার ঘোষণা করেছে। আর ছাত্র শিবিরের পক্ষ থেকে ৩৩ দফা ইশতেহার ঘোষণা করা হয়েছে। তবে ছাত্রদলের ইশতেহার এত কম কেন, এই প্রশ্ন সবার মনে। ছাত্রদল যদি শিক্ষার্থীদের জন্য ভালো কিছু করতে চায় তাহলে তাদের ইশতেহারের সংখ্যা আরও বাড়াতে হবে, এমনটা মত প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পক্ষ থেকে অনেকেই বলছেন, এই বিষয়গুলো আমাদেরকে গুরুত্বের সঙ্গে দেখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার এই বিষয়গুলো খুবই গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানান শিক্ষার্থীরা। বিশেষ করে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির বিপুল ভোটে জয়লাভ করে তারা ভিপি এজিএস পদে নির্বাচিত হয়েছে। এরপর থেকেই দেশজুড়ে শিবিরের জয় জয়কার। ছাত্রদলের পক্ষ থেকে বারবার নির্বাচন নিয়ে কারচুপির অভিযোগ করা হলেও প্রকৃতপক্ষে শিক্ষার্থীরা এখন শিবিরের নেতৃত্ববৃন্দদেরকেই পছন্দ করছে। আগামীর নির্বাচনে তাদেরকেই ভোট দিচ্ছে। তবে জাতীয় নির্বাচন সম্পর্কে এখনো কোনো বিষয় স্পষ্ট করা হয়নি।